জয় হিন্দ। দেখো, আজকের ক্লাসে আমরা আরআরবি গ্রুপ ডির যে 23 তারিখে পরীক্ষাটা হয়েছিল, তার তিনটা শিফটেরই ম্যাথের যেগুলো কমন প্রশ্ন এসেছিল তিনটা শিফটে, সেগুলো নিয়ে আলোচনা করবো। ঠিক আছে? তোমরা যারা যারা নেক্সট শিফটে পরীক্ষা দিবে তাদেরকে বলবো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো। প্লাস আমি এর সাথে পিডিএফ দিয়ে দেবো। ভিডিওটা দেখার পর তোমার যদি কোথাও কোনো সমস্যা হয় সেটা আমাকে জানাবা। দেখা হয়ে যাওয়ার প্র্যাকটিস করার জন্য যে আমার টেলিগ্রাম চ্যানেল আছে, ওখানে আমি পিডিএফটা দিয়ে দিব, ওখান থেকে তোমরা প্র্যাকটিসও করে নিও। ঠিক আছে? আজকের শিফটে তুমি দেখবা কিছু নতুন নতুন ধরনের প্রশ্ন রেল ইন্ট্রোডিউস করেছে। মানে নতুন ঠিক না, এই প্রশ্নগুলো অলরেডি তোমার জেইতে, এলপি, টেকনিশিয়ান এগুলোতে চলে এসছে, দিয়ে গ্রুপ ডিতে এবার এসছে। মানে এর আগে এই ধরনের প্রশ্ন এখন পর্যন্ত আসেনি। ঠিক আছে? তো সেই প্রশ্নগুলো নিয়েও আমরা আলোচনা করে দেবো। কেমন? তো চলো শুরু করা যাক। দেখো, আজকের প্রথম প্রশ্ন যেটা এসেছিল, দেখো কি বলেছে। তিনটি আসবাবপত্রের গড় মূল্য 16,035 টাকা। যদি তাদের দাম 3:5:7 হয়, তাহলে সব থেকে সস্তা জিনিসটির দাম কত? মানে আমাকে এই অনুপাতেই এই রাশিটার মান দেওয়া আছে। তো 3+5+7 কত হচ্ছে? 7×5 = 12, 3-এ 15। 15 রেশিওর মান আমাকে দেওয়া হয়েছে 16,035 টাকা। ঠিক আছে? তাহলে এক রেশিওর মান আমাকে বার করতে হবে। তো 5 দিয়ে তুমি কাটো, 15 যদি কাটো কত? 3 বারে চলে আসছে। দেখো, 5×3=15, 5×2=10। দুটো সংখ্যা একসাথে নামলে একটা শূন্য নিতে হয়, 5×7=35। আবার কত? 3 দিয়ে যদি কাটি, 3×1=3। দুটো সংখ্যা যদি নামে একটা শূন্য নিতে হয়, 3×6=18, 2×7, 3×9=27। মানে এক রেশিওর মান আমাকে দিয়ে দিয়েছে 1069। আমাকে বলেছে কি সব থেকে সস্তা জিনিস, সব থেকে সস্তা অনুপাত কত আছে? 3। মানে এটাকে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে। 3 দিয়ে যদি গুণ করি, দেখো 3×9=27, 7 হাতে থাকলো 2। দেখো একটা মাত্রই অপশন আছে যেখানে ইউনিট ডিজিট 7 আছে, বাকি কিন্তু কোনোটাতেই নেই। তাহলে সঠিক অ্যান্সার তোমার কি হয়ে যাবে? 3,207 টাকা। ঠিক আছে? এইভাবে তোমরা করতে পারো। পুরো গুণ প্রথমে না, পুরো গুণ করতে যাবা না। প্রথমে দেখবা যে ইউনিট ডিজিটের সাথে তোমার মিল হচ্ছে কিনা, মিলে গেলে তোমার ব্যাস সময় বেঁচে গেল। তাই না? চলো নেক্সট কোশ্চেন। দেখো বলছে কি, একটি স্কুলে 96 জন শিক্ষক থাকে, যাদের মধ্যে 3-8 জন উচ্চ বিদ্যালয়ের ক্লাস পড়ান। দেখো, 3-8 এর মানে কি? 8 জন টিচার আছে, যার মধ্যে 3 জন হচ্ছে হাই স্কুলে পড়ান। এটাই এর মানে, বুঝলো তো? মানে 96 জন যে আছে, তার মধ্যে 3/8 জন এতজন হচ্ছে হাই স্কুলে পড়ান। তো 8 দিয়ে কাটি, 8 × 12 = 96। মানে 36 জন এমন টিচার আছে যারা হাই স্কুলে পড়ায়। ঠিক আছে? এবার কি বলছে, যদি উচ্চ বিদ্যালয়ে 2-9 জন গণিতের শিক্ষক হন, তাহলে উচ্চ বিদ্যালয়ে এমন শিক্ষকের সংখ্যা কত যারা গণিত পড়ান না? দেখো, টোটাল আছে 9 জন, তার মধ্যে বলছে 2 জন হচ্ছে গণিতের টিচার আছে। তাহলে গণিতের টিচার না কজন? 7 জন। কতজনের মধ্যে? 9 জনের মধ্যে। তার মানে আমাকে জিজ্ঞেস করছে যে 36 জনের মধ্যে কতজন পড়ান না? এই 7-এর 9 আমাকে পড়ান না। তো 9 বারে কেটে কত গেল? 4×9 = 36, 4×7 = 28 জন। এই যে 28 জন টিচার আছে যারা হচ্ছে ম্যাথমেটিক্স পড়ায় না। কেমন? তো এটাই তো বুঝতে পারো, নিচে সবসময় যেটা থাকবে সেটা টোটাল অ্যামাউন্টকে বলবে। উপরেরটা তোমার প্লাস হলে প্লাস হবে, মানে পজিটিভ, মানে প্রফিট হলে প্রফিট, লস হলে লস, যেটাই বলবা। টোটাল অ্যামাউন্ট যদি বলো, টোটাল আছে তাদের কি 8 জন। ঠিক আছে? 8 জনের মধ্যে 3 জন পড়ায়। এখানে যেমন কি বলেছে, 9 জনের মধ্যে 2 জন পড়ায়। পড়ায় না কতজন? 7 জন। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলেছে কি, তিনটি সংখ্যা আছে 4/14, 7/14, 16/15 অনুপাতে। বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য 41। তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? দেখো, এখানে যে অনুপাতটা দেওয়া আছে না, সেটা আমাকে জটিল অনুপাতে দেওয়া আছে। এটাকে আমাকে সরল অনুপাতে ভাগ করতে হবে, মানে বানাতে হবে। তো দেখো, সরল অনুপাতে বানানোর জন্য কি করতে হবে? সর্বপ্রথম তো সংখ্যাটাকে লিখি, 4/14 সমানুপাত অনুপাত 7/14 = 16/15। এটাকে সরল অনুপাতে পরিবর্তন করতে গেলে কি করতে হবে? এই যে নিচে যে হরগুলো আছে না, হরগুলোর তোমাকে এলসিএম বের করতে হবে। তো হরের যদি এলসিএম নিই, তো আমাকে এলসিএম দেখো আসবে কি 14 × 15। এটাই আমার এলসিএম আসবে। তো দেখো, এবার তুমি কি করবা, প্রত্যেকটা অনুপাতকে বা ফ্র্যাকশনকে এই সংখ্যাটা দিয়ে গুণ করবা টোটালটাকে। ঠিক আছে? যদি 7/14কে আমি এটা দিয়ে গুণ করি, তাহলে কি হচ্ছে, এই 14 দিয়ে এই 14 কেটে যাবে। তো 15 × 4 = কত? 60 জন। প্রথম অনুপাত কত বললাম? 60। দ্বিতীয়টাকে যদি আমি এই টোটাল ফ্র্যাকশনটাকে যদি এটা দিয়ে কাটি, কি হবে? 14 দিয়ে এটাও 14 কেটে যাবে। তো 15 × 7 = 105। এবার দেখো, এই সংখ্যাটা, এই ফ্র্যাকশনটাকে যদি আমি এটা দিয়ে কাটি, কি হবে? 15 দিয়ে এটা যদি কেটে যায়, 15 কেটে যাবে। 14 আর 16। তো 16 × 4 = 64, 4 হাতে থাকলো 6। 16 × 1 = 16, 16×6 = 22। মানে আমরা সরল অনুপাতে যখন পেলাম 60:105:124, তাই তো? এবার বলেছে কি, বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য 41। এবার দেখো, এর মধ্যে সব থেকে বড়কে 224, সব থেকে ছোটকে 60। তো এই দুটোর যে পার্থক্য আছে সেটা দিয়েছে 41-এর সমান। তাহলে চার, উপর থেকে যদি 4 থেকে 0 বাদ দিয়ে কত হবে? 4। 22 থেকে 6 বাদ দিলে কত হয়? 16। এই 16-র মান আমাকে দিয়ে দিয়েছে হচ্ছে কত? 41।
তাহলে একের কত 41 দিয়ে কাটি, তাহলে একের মান আমি পেয়ে গেলাম কত 4। এবার আমাকে জিজ্ঞেস করেছে বৃহত্তম সংখ্যাটি কত। যদি একের অনুপাত যদি 4 হয়, ঠিক আছে, সরি একটু আমি ভুল বললাম, মানে ঠিকই আছে, একটু ক্যালকুলেশনটা অন্যরকম ভাবে বলতে হবে। এটার অন্তর কত দিয়ে দিচ্ছে আমাকে 164, ঠিক আছে। এই 164 হচ্ছে তোমার 41-এর সমান। তাহলে একের মান কত হবে 1 সমান সমান কত 41/164, মানে এটা যদি তুমি কাটো কত হবে, উপরে হচ্ছে 1 নিচে 4, মানে 1/4। যদি 1 রেশিওর মান 1/4 হয় তাহলে 224-এর মান কত হবে, কারণ সব থেকে বৃহত্তমই বলে জিজ্ঞাসা করেছে। দেখো সেই ক্ষেত্রে তুমি কি করবা, 224 ইন্টু 1/4, 4 6 24, 4 5 20, 4 6 24, 56 হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। কেমন, এইভাবে তোমাকে করতে হবে। তো বুঝতে পারলো তো, জটিল অনুপাতকে সরল অনুপাতে ভাগ করার জন্য প্রথমে নিচে যেগুলো আছে সেগুলোর তুমি এলসিএম বার করে প্রত্যেকটার সাথে ইন্ডিভিজুয়ালি তোমাকে গুণ করতে হবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। দেখো বলছে কি এম এন এর ব্যস্তানুপাতিক, যদি এম সমান সমান 18 হয়, তাহলে এম যদি 18 হয় তাহলে এন হচ্ছে 21। তাহলে যদি এন যদি 27 হয় তাহলে এম এর মান কত। এটা একটা নতুন প্রশ্ন এসছে, নতুন না মানে পুরোনো পরীক্ষাতে তো এসছে, যেমন এএলপি টেকনিশিয়ান, জেই, এগুলোতে তো এসছে। দেখো কিরকম ভাবে করতে হয়, বলছে কি এম এন এর ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক না সবসময় এভাবে লিখতে হয়, এম 1/n, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক, মানে যে সংখ্যাটাকে ব্যস্তানুপাতিক, যার সাথে ব্যস্তানুপাতিক সংখ্যাটা জুড়ে থাকবে সেটাকে এরকম একটা অনুপাতের চিহ্ন দিয়ে নিচে লিখতে হবে। এবার আমরা প্রত্যেকে জানি যে এই অনুপাতের চিহ্ন সরানোর জন্য একটা কনস্ট্যান্ট মান নিতে হয়, তাই না। তো এম সমান সমান অনুপাতের চিহ্ন সরানোর জন্য আমি নিলাম এ হচ্ছে একটা কনস্ট্যান্ট মান ইন্টু 1/n, ঠিক আছে। যেমন এটা তোমার কিভাবে বলবো, তোমরা যারা মানে কি বলবো গ্র্যাভিটেশন পড়েছো কিনা, গ্র্যাভিটেশনে দেখবা কি বলা হয় যে যে বলটা আছে সেটা সমানুপাতিক আর হয়, মানে দুটো দ্রব্যমানের গুণফলের হয় আর তার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়, এটা হয়। এবার এই সমানুপাতিক চিহ্ন সরার জন্য আমরা কি নিই, একটা কনস্ট্যান্ট মান জি নিই। সেম প্রসেস এখানেও, এই সমানুপাত চিহ্ন সরানোর জন্য আমরা কনস্ট্যান্ট একটা মান নিলাম, ঠিক আছে। তো তাতে কি হয়, মানে মানে এটা নিতেই হয়, এটা মানে সমানুপাতিক চিহ্ন সরানোর জন্য একটা কনস্ট্যান্ট মান নিতেই হয়। এবার তুমি লিখে দাও, বলছে এম যদি 18 হয়, এম এর মান আমি লিখে দিলাম 18 সমান সমান এ, আর কি বলেছে এন যদি হয় 21, 1/21। এবার দেখো যদি আমাকে এ বার করতে হয়, এ বার করতে গেলে কি করতে হবে, 21 আর 18 গুণ হয়ে যাবে না, 21টা উপরে গিয়ে তো গুণ হয়ে যাবে না, 18 ইন্টু 21। এবার এটা তোমাকে গুণ করতে হবে না, তুমি এটাকে অ্যাজ ইট ইজ রেখে দাও। দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে দেখো, যদি এন সমান সমান 27 হয় তাহলে এম এর মান কত। সেম এই জায়গাটায় ওই জিনিসটা রেখে দাও, এম কত আমাকে এম চেয়েছে, তাই তো। এ আমাকে দিয়েছে কত 18 ইন্টু 21, 18 ইন্টু 21, আর এন আমাকে দিয়ে দিয়েছে কত 1/27। ব্যাস, এবার কাটাকুটি করো, 9 দুগুণী 9 3 27, 9 দুগুণী 18, 3বার এটা চলে গেল কত 7, 3 7 21। তাহলে এম সমান সমান কত হলো আমার 14। সঠিক অ্যান্সার কি হবে তোমার এ, ঠিক আছে। এবার দেখো এটা আমি তোমাকে এত ভেঙে বললাম তো তাই তোমার একটু প্রবলেম হলো বা তোমার একটু সময় লেগে গেল আর কি। দেখো এটা সহজ হিসাবে করতে গেলে কি করতে হবে, দেখো এম এন আর এম এন দিয়েছে তো ব্যস্তানুপাতিক দেওয়া থাকবে, এম আর এন দিয়েছে তো সবার প্রথমে তোমার কাজ হবে এই দুটাকে গুণ করে দেওয়া, 18 ইন্টু 21 গুণ করে দিলা। তারপরে কি জিজ্ঞাসা করছে, যদি এন এত হয় তাহলে এম এর মান কত। এম এর মান যদি আমাকে বার করতে হয় এটাকে হচ্ছে তুমি 27 দিয়ে গুণ করে দিবা, মানে এই যে সংখ্যাটা থাকবে সেটা 27 দিয়ে গুণ করে দিবা, তাহলে তোমার হয়ে যাবে। এখানেও যদি না করতে পারো ডিরেক্ট তুমি কোশ্চেনটা দেখছো যে হ্যাঁ ব্যস্তানুপাতিক চেয়েছে, এম এন এর মান দেওয়া আছে আর এন আমাকে জানতে চেয়েছে, 18 ইন্টু 21/27, ঠিক আছে। এটাও করবা, এইভাবে তোমার হয়ে যাবে, যে যত শর্টে করা যায়। আমি ওখানে তোমাকে মানে এটা হচ্ছে তোমার কি এক্সামের অ্যাপ্রোচ, ওখানে আমি তোমাকে বোঝালাম তাই একটু সময় লাগলো। চলো নেক্সট দেখো। দেখো বলছে কি একটি কলেজের ছেলে ও মেয়ের সংখ্যা 5:3, যদি 24% ছেলে এবং 32% মেয়ে ক্যাম্পাস প্লেসমেন্টে চাকরি না পায় তাহলে ক্যাম্পাস প্লেসমেন্টে চাকরি পাওয়া শিক্ষার্থীর শতাংশ বলো। দেখো টোটাল আমাকে দিয়েছে 5টা ছেলে আছে আর 3টা মেয়ে আছে, তো টোটাল স্টুডেন্ট কটা আছে আমার কাছে 8টা। এবার বলছে যদি ছেলেদের 24% চাকরি না পায়, আর আমাকে জানতে চেয়েছে কি কতজন চাকরি পেয়েছে। তোমরাই বলো যদি 24% 100% তো টোটাল অ্যামাউন্ট হয়, সেখান থেকে যদি 24% যদি না পায় তাহলে পেয়েছে কতজন, 76% পেয়েছে টোটাল প্লাস। এবার কি বলছে মেয়েদের 32% পায়নি, তাহলে পেয়েছে কতজন, 68% পেয়েছে। এবার তাহলে কি টোটাল এতজন স্টুডেন্ট পেয়েছে, তার মধ্যে ছেলেদের এতজন পেয়েছে, মেয়েদের এতটা পেয়েছে, তাহলে টোটাল কতজন পেয়েছে সেটা আমাকে বার করতে হবে, এটাই আমাকে জানতে চেয়েছে। চলো এবার এটা গুণ করো, 5 6 30 শূন্য, হাতে থাকলো 3, 5 7 35, 3 38, প্লাস 3 8 24 4, হাতে থাকলো 2, 3 6 18 19 20 সমান সমান 8x। এবার 8x এর মান আমাকে যদি বের করতে হয় এই দুটো যোগ করতে হবে, 4 8 5, 584 চলে এলো। এবার শুধু আমাকে এক্স এর মান জিজ্ঞেস করেছে, তো 8 দিয়ে কেটে দাও, 8 দিয়ে যদি কাটি 7 8 56, 2 4, 3 8 24, মানে 73% ছাত্র এমন আছে যারা হচ্ছে
চাকরিটা পেয়েছে। তাহলে পায়নি কতজন? পায়নি হচ্ছে 73% যদি পেয়ে থাকে, তাহলে পায়নি আমার 27% স্টুডেন্ট চাকরি পায়নি। এটাও তোমাকে পরবর্তী পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে কি, মিনা এবং শাওনার বর্তমান বয়সের অনুপাত 4:3। 6 বছর পর মিনার বয়স 26 বছর হবে, তাহলে শাওনার বর্তমান বয়স কত? দেখো 6 বছর পর মিনার বয়স হবে 26, তো 6 বছর আগে তার কত হবে? 20। তবে না, 20 যদি এখন হয় তাহলে 6 বছর পর তবে না 26 বছরটা হবে। এবার দেখো এই 20 বর্তমান বয়স এটা, আর এটা হচ্ছে কি 6 বছর পর হবে, আর আমাকে এখানে দিয়েছে কি বর্তমান বয়সের অনুপাত দিয়ে দিয়েছে 4:3। তার মানে কি এই 4-এর যে মান আছে সেটাই 20 সমান। তো 4 দিয়ে যদি কাটি তাহলে কত? 1 সমান সমান 5। এবার আমাকে জিজ্ঞেস করেছে শাওনার বর্তমান বয়স কত। শাওনার অনুপাত কত আছে? 3। তো এটাকে 3-এর সাথে তুমি গুণ করে দিবা। 5 3 কত? 15 বছর। অপশন নম্বর সি তোমার সঠিক অ্যান্সার, তাই না? এরকম টাইপেরই প্রশ্ন তোমার আসছে, বুঝলে তো? মানে এরকমই সোজা সোজা আসছে, কিছু ক্যালকুলেটিভও আসছে, মানে কোশ্চেন ওভারঅল তোমার সোজা আসছে। যারা তোমরা ম্যাথমেটিক্স পারো 25-এর মধ্যে তুমি ধরে নাও মিনিমাম 22-23টা কোশ্চেন তুমি নর্মালি মানে খুবই আরামে করে আসতে পারবা, কোনো রকম চাপ হবে না। 2-3টা কোশ্চেন একটু তো একটু ক্যালকুলেটিভ বা একটু টাফ তো দিবেই না। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে কি, অনুজ 10 বছরের দ্বিগুণ পরিমাণ অর্থ পাবে বার্ষিক চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করলে। মানে বলতেছে কি 10 বছরের দ্বিগুণ হয়ে যায়, তাহলে কত বছরে 4 গুণ হয়ে যাবে, এটাই তোমাকে বলতে চাইছে। আর দেখো এই প্রশ্নটা প্রতিদিন পরীক্ষাতে আসছে, আজকে একটু ভাষাটা চেঞ্জ করে দিয়েছে শুধু। তো আমি তোমাকে কি বলেছিলাম যে 10 বছরে মান দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাহলে সেটা কত বছরে 4 গুণ হয়ে যাবে। তো এটাকে আমি কি বলেছিলাম, 2কে আমরা 2-এর পাওয়ার 1 লিখতে পারি, আর 4কে আমরা 2-এর পাওয়ার 2 লিখতে পারি। এবার টোটাল খেলাটা এই পাওয়ারে চলে এলো, ঠিক আছে? 1-এর মান যদি 10 হয় তাহলে 2-এর মান কত হবে? 20 বছর। এইভাবে তোমাকে অঙ্কগুলো করতে হবে। ধরো এই সময় তোমাকে দিয়ে দিত এখানে কোনো অনুজ 10 বছরে 3 গুণ হয়ে যাচ্ছে, তাহলে কত বছরে সেটা 27 গুণ হয়ে যাবে। সবসময় তোমাকে কিউব, স্কোয়ার, 4 এইসব পাওয়ারেই দিবে, ঠিক আছে? দেখো কি বলছে, 3 বছরে 10 গুণ টাকা, মানে 10 বছরে কোনো টাকা 3 গুণ হয়ে যাচ্ছে, তাহলে কত বছরে সেটা 27 গুণ হয়ে যাবে। তো 3-এর মান কি লিখবো? 3-এর পাওয়ার 1। 27-এ আমরা কি লিখবো? 3-এর পাওয়ার 3। তাহলে 1-এর মান যদি 10 হয় তো 3-এর মান কত হবে? 30। ঠিক আছে? দেখো অনেক সময় এরকমও অঙ্ক তোমাকে দেয় যে কোনো অর্থ 10 বছরে দ্বিগুণ হয়ে যাচ্ছে, তো কত বছরে সেটা 6 গুণ হয়ে যাবে। চক্রবৃদ্ধি সুদেই বলছি, এই নিয়মটা তোমার চক্রবৃদ্ধি সুদেই লাগবে, ঠিক আছে? দেখো এই অঙ্কগুলো না তোমাদের সচরাচর যেগুলো 10th লেভেলের যেগুলো এক্সাম হয় সেই এক্সামে এগুলো অঙ্ক কখনো আসবে না। যেগুলো একটু আপার লেভেলের হয় যেমন সিজিএল, তারপর সিডিএস, এগুলোতে তুমি যদি চাও তখন এই সব অঙ্কগুলো আসে। তো এই তো তুমি তো দিচ্ছ রেলের এক্সাম না, তুমি এখন সিজিএল, আইএস এইসবের অঙ্ক করে তুমি কি করবা? যখন এটা তোমার দরকার পড়বে তখন এটা নিয়েও আলোচনা করা যাবে, তাই না? তো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে কি যে 176 সেমি এবং 56 সেমি বাহু বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বৃত্তের ক্ষেত্রফলের সমান। তাহলে বৃত্তটির পরিধি কত? দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো এখানে দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে কত? 176, প্রস্থ দিয়ে দিচ্ছে কত? 156। 176, 176 গুণ 56, তাই তো? এবার দেখো এটা কি বলেছে, একটা বৃত্তের ক্ষেত্রফলের সমান। বৃত্তের ক্ষেত্রফল কত হয়? পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। পাইয়ের জায়গায় আমরা লিখতে পারি 22/7 ইন্টু আর স্কোয়ার। এবার এটাকে কাটাকুটি করো, 22 বারে যদি আমি কাটি 8 বারে কেটে যাবে হচ্ছে 176। তাহলে আর স্কোয়ারের মান কত পেলাম? আর স্কোয়ারের মান পেলাম আমি 8 গুণ 56, আর এই 7টা যে আছে সেটা উপরে গিয়ে গুণ হয়ে যাবে, তো এখানে 7 লিখে দিলাম। তো আর বের করতে কি হলো, এই স্কোয়ারটা যদি আমাকে সরাতে হয় এটার উপর আন্ডার রুট করতে হবে। তো দেখো 7 8 56 ইন্টু 56, তো 56 থেকে একটা রুট বেরিয়ে যাবে, আর আমার বেরিয়ে গেলো 56। এবার জিজ্ঞাসা করেছে বৃত্তের পরিধি কত। দেখো বৃত্তের পরিধির ফর্মুলা কি হয়? 2 পাই আর। তো দেখো 2 পাইয়ের মান আমরা লিখতে পারি 22/7 ইন্টু আর, আর এর মান আমার কত দিয়ে দিয়েছে? 56। তো 56 লিখে দাও। 7 বারে এটা কেটে গেল 8। তো দেখো 8 দুগুণি 16, 16কে এবার 22 দিয়ে গুণ করতে হবে। 16 দুগুণি 32-এর 2, হাতে থাকলো 3, আবার 16 দুগুণি 32 আর 3-এ 35। 352 তোমার সঠিক অ্যান্সার। যেহেতু তোমার করতে হতো না, ইউনিট ডিজিট দেখে তুমি করে দিতে পারতা, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে কি, হেমা একটি কাজ 30 দিনে সম্পন্ন করতে পারে, হেমা এবং রাজি একসাথে 22 দিনে করতে পারে, হেমা, রাজি এবং স্মিতা মিলে সেই কাজটাকে 15 দিনে করতে পারে। তাহলে হেমা এবং স্মিতা একসাথে কত দিনে একই কাজ সম্পন্ন করবে? তাও কি বলেছে, হেমা যে আছে সে কাজটাকে 30 দিনে করছে, হেমা আর রাজি, হেমা আর রাজি মিলে কাজটাকে 22 দিনে করছে, হেমা, রাজি আর হচ্ছে স্মিতা, এরা 3জন মিলে কাজটাকে 15 দিনে করছে। তাহলে টোটাল ওয়ার্ক কত হবে এই তিনটার এলসিএম? তো এই তিনটার এলসিএম কত হবে? 15, 30, 300, 22, 11, 330।
ঠিক আছে, 330 হয়ে গেল টোটাল ওয়ার্ক। তাহলে এই যদি 330 কাজ 30 দিনে করে, তাহলে এর এফিসিয়েন্সি কত হবে? 3 বারে 11। যদি এই হেমা আর রাজি মিলে 22, মানে 330টা কাজ 22 দিনে করে, তাহলে এফিসিয়েন্সি দুজনের কত হবে? 22 একে 22, 22 পাঁচে 110, মানে 15। আর যদি তিনজন মিলে যখন 330টা কাজ 15 দিনে করছে, তাহলে এদের এফিসিয়েন্সি কত হবে? 15 দুগুণে 30, 15 দুগুণে 30, মানে 22। মানে আমাকে তিনজনের এফিসিয়েন্সি আমাকে দিয়ে দিয়েছে 22, ঠিক আছে। এবার আমাকে কি বলেছে, হেমা আর স্মিতা একসাথে কতদিনে কাজটা করছে। দেখো, হেমা আর স্মিতার দিয়েছে, তাহলে হেমা আর রাজি, দেখো এরা দুজন মিলে 15 এফিসিয়েন্সিতে কাজ করছে, মানে এদের দুজনের এফিসিয়েন্সি হচ্ছে আমার 15, তাই তো? এদের দুজনের এফিসিয়েন্সি আমাকে দিয়েছে 15, প্লাস হচ্ছে স্মিতা সমান সমান কত এফিসিয়েন্সি টোটাল এদের? 22। তাহলে শুধু স্মিতার এফিসিয়েন্সি কত হবে? 15টা এদিকে বিয়োগ হয়ে যাবে, তো কত হবে? 7। এবার কি বলছে, হেমা আর স্মিতা মিলে কত দিনে কাজ করছে? দেখো, হেমার এফিসিয়েন্সি আছে 11, স্মিতার এফিসিয়েন্সি পেয়ে গেলাম আমি 7, দুজন মিলে যদি করে, দুজনের এফিসিয়েন্সি যোগ করলে কত হবে? 18। এবার কাটো, 6 বারে এটাকে চলে গেল, 3 বারে, 6 বারে যদি এটা কাটি, 5 6 30, 5 6 30, মানে 55/3 দিনে এরা হচ্ছে পুরো কাজটা করে নেবে। কেমন? এইভাবে তোমরা করবো। অপশন নাম্বার সি হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের মানে যে টাইপের প্রশ্ন আর তোমাদের এসেছিল। দেখো বলছে কি, একজন বণিক তার পণ্য ক্রয় মূল্যের চেয়ে 65% বেশি চিহ্নিত করে এবং চিহ্নিত মূল্যের উপর 8% ছাড় দেয়, তাহলে লাভ বা ক্ষতির শতাংশ কত? দেখো, ক্রয় মূল্য আমি ধরে নিলাম কি 100 টাকা ক্রয় মূল্য, যেহেতু কিছু দেওয়া নাই আমি ধরতেই পারি 100 টাকা। এবার বলছে ক্রয় মূল্যের চেয়ে 65% বেশি চিহ্নিত করছে, মানে এর থেকে যদি 65% বেশি চিহ্নিত করে, তাহলে এমআরপি মানে যেটা মার্ক প্রাইস সেটা কত হবে? 165 টাকা। এবার বলছে চিহ্নিত মূল্যের উপর 8% ছাড় দেয়, মানে এটা এর উপরে যেটা প্রিন্টিং প্রাইস লেখা আছে এমআরপি, তার উপর 8% ছাড় দিয়ে ওই এসপি দিচ্ছে, মানে বিক্রি করছে, তো সেলিং প্রাইস ওটাই হয়ে যাবে। তাহলে 8% যদি ছাড় দেয়, তাহলে 165-র 8% কত হবে? 8% ছাড় দিলে কি 92%-এ বিক্রি করছে বাই 100। এবার কাটো, 5 বারে এটা চলে গেল 20 বার, 5 বারে এটা চলে গেল 5 3 15, 5 3 15, 165 হয়ে গেল। এটা যদি 4 দিয়ে কাটো, 4 5 20, 4 23 আমার হচ্ছে 92। এবার এটাকে গুণ করো, দেখো 23 3 69 9, হাতে থাকলো 6, আবার 23 3 69, 69 আর 6 হচ্ছে আমার 75, মানে 759 বাই নিচে কত চলে এসছে? 5। তাহলে কত হবে? দেখো 5 15 75, 5 1 5, 4 থাকলো দশমিক নিয়ে একটা শূন্য, 5 8 40, মানে সেলিং প্রাইস আমি পেয়ে গেলাম 151.8, কস্ট প্রাইস আছে আমার 100, তাহলে কত লাভ করছে? 51.8% লাভ করছে। দেখো সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো কি বলছে, যদি একজন মুদি দোকানদার তার পণ্য ক্রয় মূল্যের চেয়ে 70% বেশি চিহ্নিত করে এবং X% ছাড়ে বিক্রি করে, যদি সে লাভ 53% হয় তার লাভ, তাহলে এক্স এর মান নির্ণয় করো। দেখো আগের কোশ্চেনটাতে কি আমাকে জিজ্ঞেস করতে কি জিজ্ঞেস করেছিল, যে কত ছাড় দিচ্ছে, মানে কত সেলিং প্রাইস কত, আর এখানে মানে প্রফিট পার্সেন্টেজ আমাকে জানতে চেয়েছিল। এখানে দেখো আমাকে ছাড় জানতে চেয়েছে, মানে এই ওই কোশ্চেনটা হয়তো একটা শিফটে এসেছিল, এই কোশ্চেনটা অন্য শিফটে এসছে, বুঝলে তো? ব্যাপারটা এরকমই হয়েছে। তো সেম প্রসেস, দেখো আমি তো ক্রয় মূল্য জানি না, তো আমি ক্রয় মূল্য ধরে নিলাম 100 টাকা, ঠিক আছে। বলছে 70% বেশি চিহ্নিত করছে, মানে 170 টাকা ওই প্রিন্টিং প্রাইস রাখছে। এবার বলছে সে একটা ছাড় দিচ্ছে, X% ছাড় দিচ্ছে, যার ফলে সে 53% লাভ করছে। যদি 100 টাকা যদি তার ক্রয় মূল্য হয় আর সে যদি লাভ করে 53%, তাহলে সে কত টাকায় বেচেছে, মানে সে বিক্রয় মূল্যটা তার কত? 153 টাকা। এবার বলছে কি এই 153 টাকা সে এই 170 থেকে যখন ছাড় দিয়েছে তখন 153 টাকায় বিক্রি করেছে, তাই না? তাহলে সে ছাড় কত দিয়েছে? তো আমি দেখতে পাচ্ছি সে 17 টাকার ছাড় দিয়েছে। কত টাকা থেকে? 170 টাকা থেকে, মানে এটাই তো প্রিন্ট প্রাইস, মানে প্রাইসটা মানে প্রিন্ট করা ছিল না, ইন্টু 100। এই শূন্য দিয়ে এই শূন্য কেটে গেল, 70 দিয়ে 17 কেটে গেল, থাকলো কত? 10%, মানে সে হচ্ছে 10% ছাড় দিয়েছিল। কেমন? অপশন নাম্বার সি। দেখো তো একই টাইপের প্রশ্ন আলাদা আলাদা ভাবে জিজ্ঞেস করছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো এই একটা নতুন টাইপ টাইম এন্ড ওয়ার্কের, যেটা তোমাদের প্রশ্নে এসছে, বুঝলো তো? 23 তারিখে 3টা শিফটেই এই প্রশ্নটা এসছে। কি বলছে, এ এবং বি একসাথে একটি কাজ 10 দিনে করতে পারে, বি এবং সি এই কাজটা 15 দিনে করতে পারে, সি এবং এ এই কাজটাকে 20 দিনে করতে পারে। তো তারা একসাথে 8 দিন কাজ করে এবং বাকি কাজ সম্পন্ন করতে তাহলে সি এর কতদিন সময় লাগবে? ঠিক আছে, দেখো খুবই সোজা অঙ্ক, কিভাবে করবা। দেখো বলেছে কি এ আর বি দুজন মিলে একটা কাজ করছে কত? 10 দিনে, ঠিক আছে। তারপর বলছে কি বি আর সি এই দুজন মিলে কাজটা করছে 15 দিনে, আর হচ্ছে সি আর এ মিলে এই কাজটাকে করছে তোমার 20 দিনে। তার মানে কি টোটাল ওয়ার্ক একটা যেটা নিতে হবে সেটা কি এই তিনটার এলসিএম। এই তিনটার এলসিএম দেখো আমি 60 নিলে তিনটা দিয়ে কাটা যাবে। তাহলে এ আর বি যখন 60 কাজ মানে 60টা কাজ যখন 10 দিনে করছে, তাহলে এফিসিয়েন্সি কত? 6 এফিসিয়েন্সিতে কাজ করছে।
বি কততে করছে, বি সি মিলে 60খানা কাজ 15 দিনে করছে, তাহলে এফিসিয়েন্সি কত, 4 এফিসিয়েন্সি নিয়ে কাজ করছে। সি আর এ দেখো 20 দিনে 60খানা কাজ করে দিচ্ছে, মানে এর এফিসিয়েন্সি কত, 3 জনের এফিসিয়েন্সি, মানে 3 এফিসিয়েন্সি এদের। এবার দেখো যখন 3 জনের এফিসিয়েন্সি যখন বের করতে হয়, এ বি সি এর এফিসিয়েন্সি আমার যোগ বের করতে হলে কি করতে হবে, এই তিনটার যোগ করে দিতে হয়। কিন্তু এখানে দেখো এ দেখো একবার দুবার, বিও দেখো দুবার, সিও দেখো দুবার, মানে দুটো দুটো করে সবাই আছে, মানে লিখতে পারি 2a প্লাস 2b প্লাস 2c। এটা কেন লিখলাম, কারণ দুটো এ আছে, দুটো বি আছে, দুটো সি আছে, আর এদের টোটাল এফিসিয়েন্সি আমাকে দিয়ে দিয়েছে 6 4 10 আর 3 13, তাই তো। তা আমি যেহেতু দুই প্রত্যেকটাতেই আছে, তো আমি দুই কমন নিয়ে নিতে পারি। দুই কমন নিলে কি হবে, এ প্লাস বি প্লাস সি। কেন দেখো, এবার যদি তুমি 2 এর সাথে এ গুণ করো 2a, আবার 2 এর সাথে বি গুণ করলে 2b, আবার 2 এর সাথে সি গুণ করবো 2c, এভাবে বেরিয়ে যাবে। তো এটার আমাকে দিয়ে দিচ্ছে কত, 13। এবার 2 দিয়ে যদি আমি কাটি, এ বি সি এর এফিসিয়েন্সি আমি পেয়ে যাবো 6.5। মানে এবার দেখো এ বি সি এর, এবার এখানে কিন্তু দুটো দুটো এ নাই, একটা একটা করে আছে, শুধু এ শুধু বি শুধু সি, এদের এফিসিয়েন্সি কত, 6.5। এবার দেখো কি বলছে, তারা একসাথে 8 দিন কাজ করেছে। 6.5 এফিসিয়েন্সি নিয়ে যদি এবিসি 8 দিন কাজ করে, তাহলে সে কত কাজ করে নিয়েছে, 5 8 40 শূন্য হাতে থাকলো, দেখো 5 8 40 শূন্য হাতে থাকলো 4, 6 8 48 4 52, মানে 52টা কাজ এরা করে নিয়েছে, তাই না। মানে এই 60টা কাজ থেকে যদি আমি এবার 52টা কাজ বাদ দিয়ে দিই, তাহলে আমাকে কত কাজ থাকছে, 8খানা কাজ পড়ে থাকছে। এই 8টা কাজ কে করবে বলেছে, সি একা করবে। এবার আমাকে সি এর এফিসিয়েন্সি বার করতে হবে। দেখো এ বি সি সমান সমান 6.5 আছে, আমাকে শুধু সি এর বার করতে হবে। দেখো এ আর বি এর এফিসিয়েন্সি কত আছে, এখানে এ আর বি এর এফিসিয়েন্সি 6 আছে। 6 প্লাস সি যদি 6.5 হয়, তাহলে সি এর এফিসিয়েন্সি কত হবে, এটা এদিকে গিয়ে বিয়োগ হয়ে যাবে, যে 6.5 থেকে যদি আমি 6 বিয়োগ দিই, তাহলে কত বাকি থাকছে আমার, 0.5। মানে সি তার 0.5 এফিসিয়েন্সি নিয়ে এই 8টা কাজ কত দিনে করবে। এই দেখো দশমিক উঠিয়ে আমি উপরে একটা 10 লিখতে পারি, তাই তো। এবার 5 দুগুণী 10, তাহলে সি কত দিনে করবে, 16 দিনে এই কাজটা করবে, ঠিক আছে। এইভাবে তোমাকে করতে হবে। আর এখানে দেখো একটু আমি কি করে দিলাম, তো তাই হয়তো একটু টাইম টেকিং লেগে গেল। এবার দেখো এটাকে তুমি শর্টকাটে কিভাবে করবা। দেখো এটা তো এই কোশ্চেনটা না 23 তারিখে 3টা শিফটে একটা একটা করে এসেছে, আমি 3টা শিফটেরই অঙ্ক তোমাকে দেখাচ্ছি। দেখো নেক্সট কোশ্চেন দেখো, দেখো কি বলছে, এ বি একসাথে একটা কাজ 10 দিনে করছে, বি সি সেই কাজটা 12 দিনে করছে, সি এ কাজটা 48 দিনে করছে। তাহলে বলছে কি এ একা কত দিনে কাজটা করবে। দেখো সেম প্রসেস করব, এ আর বি মিলে একটা কাজ 10 দিনে করছে, বি প্লাস সি মিলে সেই কাজটাকে আমার 12 দিনে করছে, সি প্লাস এ মিলে সেই কাজটাকে আমার 48 দিনে করছে। তো টোটাল ওয়ার্ক আমাকে বের করতে হবে। তো এটা এলসিএম নিয়ে নেবো। তো দেখো 10 12 দিয়ে ভাগ যাবে কি 120, কিন্তু 48 কি ভাগ যাবে 120 না, 240, 5 8 40, 5 4 20 24, হ্যাঁ 240 ভাগ চলে যাবে। এবার দেখো এ বি এর যদি আমাকে এফিসিয়েন্সি বার করতে বলে, 240টা কাজ 10 দিনে করছে, তাহলে এফিসিয়েন্সি কত, 24। বি আর সি 240টা কাজ 12 দিনে করছে, তাহলে দুজনের এফিসিয়েন্সি কত হবে, 20। সি এ মানে 240টা কাজ 48 দিনে করছে, তাহলে সি এর এফিসিয়েন্সি কত হবে আমার, 5। এবার আমি কি করেছিলাম, প্রত্যেকটা দুটো দুটো করে আছে, তাহলে আমি ডিরেক্ট লিখে দিতে পারি 2a প্লাস বি প্লাস সি, এটা ডিরেক্ট লিখে দিব সমান সমান কত, এই তিনটার যোগ, 24 আর 5 29 আর 20 49। এবার 2 দিয়ে কাটো, 2 দিয়ে যদি আমি এটা কাটি কত হবে, এ বি সি এর আমি মান পেয়ে যাবো 24 দুগুণী 48.5, মানে 24.5 হচ্ছে এ বি সি এর আমার এফিসিয়েন্সি। এবার কি বলেছে, এই কাজটা এ কত দিনে করবে। এবার দেখো এ বি সি সমান সমান 24 পয়েন্ট আছে। এবার এখানে দেখো, এক সেকেন্ড, দেখো বি আর সি এর এফিসিয়েন্সি আমাকে দিয়ে দিয়েছে 20, যদি বি আর সি এর এফিসিয়েন্সি 20 দিয়ে দেয়, প্লাস এ আছে, তাহলে এ এর এফিসিয়েন্সি বার করতে গেলে কি করতে হবে, 20টা দিকে গিয়ে বিয়োগ হয়ে যাবে। তার মানে কি এ এর এফিসিয়েন্সি আমি কত পেয়ে যাবো, 4.5। বলছে এই 4.5 এফিসিয়েন্সি নিয়ে এ কাজটাকে কত দিনে করবে, এই দশমিক উঠিয়ে কি আমি এখানে আরেকটা শূন্য বা 10 গুণ করতে পারি। এবার কাটো, এটা যদি আমি কাটি, থাকো 15 দিয়ে যদি কাটি, 15 3 45, 15 1 15, 6 15 90 শূন্য, মানে এ 160/3 দিনে পুরো কাজটা কমপ্লিট করে নিবে। কেমন, তোমাকে এইভাবে করতে হবে, তাহলে তো একটা স্টেপ কমে গেল। তো এইভাবেই তোমাকে অঙ্কগুলো করবা। জানি না তোমরা বুঝতে পেরেছো কিনা, যদি বুঝতে পারো তো আমাকে অবশ্যই জানিও। তো নেক্সট যেই কোশ্চেনটা আছে কিনা, সেটা এই টাইপেরই সেম ভাবে অঙ্কটা করতে হবে, ঠিক আছে। তো তোমাকে দেখাচ্ছি, দেখো এই অঙ্কটাই আমি তোমাকে বলছিলাম যে সেম ভাবেই এই অঙ্কটা তোমায় করতে হবে, ঠিক আছে। আর এখনকার শিফটে এই প্রশ্নটাও তোমার এসেছে, 24 তারিখেও হয়তো এই শিফটের এই কোশ্চেনগুলো এসেছে, তবে 24 তারিখে যখন করাবো তখন দেখা যাবে। তো এই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। যেভাবে আমি তোমাকে শেখালাম সেভাবেই তুমি করবা, করে আমাকে কমেন্টের অ্যান্সারটা জানাবা, ঠিক আছে। আর যদি তোমাদের যে নিয়মটা ভালো লাগে না, বুঝতে পেরে থাকো, ভালো তো না, যদি তোমরা বুঝতে পেরে থাকো এই নিয়মটা, তাহলে তোমরা হচ্ছে কমেন্ট সেকশনে কত করবো বলো তো, 8 টাইপ করে দিবো, কেমন, 8 টাইপ করে এই হোমওয়ার্কটা দিবা, ঠিক আছে।
চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো কি বলছে, স্রোতের অনুকূলে মানে ডাউন স্ট্রিমে গতিবেগ হচ্ছে 41 কিলোমিটার প্রতি ঘন্টা এবং প্রতিকূলে সেটার গতিবেগ হচ্ছে 20.5 কিলোমিটার প্রতি ঘন্টা হবে। ঠিক আছে, এগুলো ঘন্টায় প্রতি ঘন্টা আছে, কিমি পার আওয়ার। যদি নৌকা একটি স্থানে যেতে এবং ফিরে আসতে 13 ঘন্টা সময় লাগে, তাহলে নৌকাটির মোট কত দূরত্ব অতিক্রম করেছে। ঠিক আছে, তো দেখো যখন এরকম প্রশ্ন আসবে কিনা তোমরা একটা ফর্মুলা মনে রাখবো, যদি ফর্মুলা তোমরা প্রত্যেকে জানো। তোমরা অ্যাভারেজ স্পিড বের করার ফর্মুলা জানো তো, যেটা বলেছিলাম 2 ইন্টু গতির গুণ, গতির গুণ বাই গতির সময়, গতির যোগ, গতির যোগ। ঠিক আছে, এই ফর্মুলাটাকে তোমরা না আচ্ছা তোমাকে বলছি, দাও এই ফর্মুলা লেখার পর এই টোটাল যে টাইমটা আছে এই টাইমটা তুমি গুণ করে দিবা। ঠিক আছে, এই ফর্মুলাটা তোমরা হয়তো এইভাবে পড়েছো, 2xy x প্লাস ওয়াই। ঠিক আছে, এইভাবে তোমরা হয়তো পড়েছো। এই সেম জিনিসই করবা, এর সাথে টাইম যদি গুণ করে দাও তাহলে সে নৌকা কত দূরত্ব অতিক্রম করেছে সেটা পেয়ে যাবা। চলো লেখো। দেখো আমি 2 লিখে দিব, গতির গুণ প্রথম কত আছে 41, দ্বিতীয় কত আছে 20.5, বাই গতির যোগ করো, এই দুটোকে যোগ করো, 41 আর 20.5 যোগ করলে কত হবে 61.5। দেখো উপরেও একটা সংখ্যার পর দশমিক, উপর নিচেও একটা সংখ্যার আগে দশমিক, দুটো দশমিক উঠে গেল। এবার কাটো, 3 বারে দেখো এটা পুরো কেটে যাবে, 3×5 = 15, 3×2 = 6, 3 কেটে গেল। উপরে থাকলো কত, আচ্ছা সরি এখানে তো 13 আমি গুণ করতে ভুলেই গেছি, টোটাল টাইমটা 13 দেওয়া আছে। তো উপরে কত থাকলো 2 × 41 গুণ 13, আর নিচে কত থাকবে 3, 2 × 41 গুণ 13/3, 2 গুণ 41 গুণ 13/3, এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স সে কভার করেছে। তো 13 দুগুণী 26, তাই তো 26 গুণ 41, কিভাবে হবে 3, 26 একে 26-এর 6, হাতে থাকলো 2, 26 একে 26, 26 দুগুণী 52, 52 যদি ডবল করতে হয় তাহলে 4 গুণ পেয়ে যাবো আমরা, 52 ডবল কত 104, আর হাতে 2 আছে 106, 106, নিচে কত আছে 3। এটা তোমার অ্যান্সার বেরিয়ে গেল 166। অপশন নাম্বার ডি তোমার অ্যান্সার। ঠিক আছে, দেখো এটা কি বলেছে, যখন তোমাকে কোশ্চেনটা চিনবা কি করে আমি তোমাকে আরেকবার বলে দিচ্ছি। ফর্মুলাটা হচ্ছে 2xy, 2 ইন্টু গতির গুণ বাই গতির যোগ, ঠিক আছে, ইন্টু হচ্ছে টাইম। এই ফর্মুলাটা তোমরা মনে রাখবা। কখন এটা ইউজ করবা, যখন দেখবা যে ডাউন স্ট্রিম দেওয়া আছে, আপ স্ট্রিম দেওয়া আছে, আর নৌকা কি একটা স্থানে যাচ্ছে প্লাস ফিরে আসছে, ঠিক আছে, দিয়ে তোমার টোটাল টাইম দেওয়া আছে, তখন এটা ফর্মুলা লাগাবো। আর দেখো আরেকটা কি, এখানে কি বলছে নৌকাটি মোট কত দূরত্ব অতিক্রম করেছে। দেখো মোট দূরত্ব যখন অতিক্রম করেছে না, তখন এটা আমি 2 দিয়ে গুণ করেছি। মানে কি, ধরো একটা নৌকা এখান থেকে এখানে যাচ্ছে, গেল প্লাস ফিরে এলো, তো তখন আমি এই ফর্মুলাটা লাগাচ্ছি। এবার যদি তোমাকে জিজ্ঞেস করতো বা নেক্সট স্টেপে যদি তোমাকে জিজ্ঞেস করে যে এখান থেকে এইটার দূরত্ব কত, তখন কি, যে আমরা যখন যাচ্ছি আসছি বলে 2 দিয়ে গুণ করছি, যদি একদিকেই যাই তাহলে আমি 2 দিয়ে গুণ করবো না, তখন ফর্মুলা কি হবে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টি। ঠিক আছে, এটাও তোমরা মনে রাখবো, হয়তো পরবর্তী শিফটে তোমাকে এখান থেকে প্রশ্ন দিয়ে দিতে পারে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। দেখো বলছে কি, দুটি ট্রেন 29 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 25 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বিপরীত দিকে যাচ্ছে। দ্রুতগামী ট্রেনটি ধীরগামী ট্রেনে ভ্রমণকারী এক ব্যক্তিকে 6 সেকেন্ডের মধ্যে অতিক্রম করে। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো ট্রেনের দৈর্ঘ্য আমি বের করি, ট্রেনের দৈর্ঘ্যকে এখানে কি ধরা হয়, ডিস্টেন্স হিসাবে ধরা হয়। আর আমি তোমাকে বলেছিলাম ট্রেন যখন কোনো প্ল্যাটফর্ম, কোনো সুড়ঙ্গ, কোনো ব্রিজকে যখন পার করবে, তখন ডিস্টেন্স কি যাবে, ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বা আদার যেটা দিবে। আর ট্রেন যখন একটা সিঙ্গেল পিসকে পার করবে, সেটা স্তম্ভ হতে পারে, কোনো মানুষ হতে পারে, কোনো লাইট পোস্ট হতে পারে, কোনো মাইলস্টোন হতে পারে, সেইটাকে যখন পার করবে তখন ডিস্টেন্স কি হয়ে যাবে, ট্রেনের যেটা দৈর্ঘ্য সেটাই হয়ে যাবে। ঠিক আছে, এটা বুঝতে পারলা? এবার দেখো প্রশ্নে কি বলেছে, যে দ্রুতগামী ট্রেন ধীর গতি ট্রেনে ভ্রমণকারী একজন ব্যক্তিকে 6 সেকেন্ডের মধ্যে পার করছে, মানে একটা সিঙ্গেল পিসকে ট্রেন পার করছে। যখন সিঙ্গেল পিসকে ট্রেন পার করবে তখন কি হবে, ডিস্টেন্স কি হয়ে যাবে, শুধু ট্রেনের দৈর্ঘ্যটাই ডিস্টেন্স হয়ে যাবে। তো ডিস্টেন্স সমান সমান কি হয়, স্পিড ইন্টু টাইম, তাই তো? এবার দেখো ট্রেনের ডিস্টেন্স আমাকে, মানে ট্রেনের দূরত্ব আমাকে বার করতে বলছে, স্পিড দেখো দুজনে কি বিপরীত দিকে যাচ্ছে, মানে রিলেটিভ স্পিড কি হবে, প্লাস হয়ে যাবে। দুজনে যদি একদিকে যেত তাহলে কি হতো, রিলেটিভ স্পিড মাইনাস হয়ে যেত। যেহেতু বিপরীতে যাচ্ছে তাই আমরা প্লাস করব। তাহলে 29 আর 25-এ কত হয়, এখান থেকে 25 থেকে 1 দিয়ে দাও, একে 30 হয়ে যাবে। এটা 30, আর যেহেতু একে 1 দিয়ে দিয়েছে 24, 30 আর 24-এ 54, স্পিড পেয়ে গেলাম আমি 54, এটা রিলেটিভ স্পিড। কিন্তু দেখো এখানে আমাকে অপশন দিয়েছে মিটারে, তার মানে কিলোমিটার প্রতি ঘন্টাকে আমাকে মিটার প্রতি সেকেন্ডে বদলাতে হবে। তার জন্য কি করতে হবে, 5/18 দিয়ে আমাকে গুণ করতে হয়। ঠিক আছে, আর টাইম আমাকে দিয়ে দিয়েছে কত, 6 সেকেন্ড। ব্যাস, এবার কাটাকাটি করলে তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। চলো কাটো, 18 বারে কেটে গেল 3 বারে, 3×18 = 54। এবার দেখো 5×6 = 30, 30 × 3 = 90, মানে ট্রেনের দৈর্ঘ্য কত, সরি 90,
ট্রেনের দৈর্ঘ্য আমি পেয়ে গেলাম 90 মিটার। ঠিক আছে, অপশন নাম্বার বি হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে কি, সরল সুদে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ 2 বছরে 1750 এবং 4 বছরে 3000 হয়ে যায়, তাহলে প্রতি বছর সুদের হার নির্ণয় করো। ঠিক আছে, দেখো এই কোশ্চেনটা না ভালো করে শিখে নাও, তোমাদের নেক্সট সিপে গ্যারেন্টি থাকলে এরকম প্রশ্ন আসবে। যখন দেখো চিনবা কি করে, তোমাকে সরল সুদ দিয়ে দিবে আর বলবে কি যে কোনো অর্থ 2 বছরে এত হয়ে যাচ্ছে, তো 4 বছরে এত হয়ে যাচ্ছে, তো আমাকে সুদের হার আমাকে বলো। এখানে তুমি কি করবা, সবার প্রথমে তোমাকে 1 বছরের সুদ বের করতে হবে। সুদ মানে সরল সুদ বের করতে হবে। 1 বছরের সরল সুদ বের করার জন্য কি করবা, যে অ্যামাউন্টটা দেওয়া আছে সেই অ্যামাউন্টটাকে একে অপরের সাথে বিয়োগ করবা। যদি আমি 3000 থেকে 1750 বাদ দিই তাহলে কত হবে, 3000 থেকে আমাকে 1750, প্রথমে কাজ হচ্ছে তোমার এটা বিয়োগ করে দেওয়া। এবার এটাকে তুমি ভাগ করবা কি দিয়ে, এই যে সময় দেওয়া আছে সেই সময়টাকেও একে অপরের সাথে বিয়োগ করবা। 4 থেকে 2 গেল কত হলো 2, 4 থেকে 2 বিয়োগ করবা। বুঝতে পারলে তো? 1 ইয়ারের মানে 1 বছরের সরল সুদ বার করার জন্য যেটা অ্যামাউন্ট দেওয়া থাকবে সেই অ্যামাউন্টকে তুমি প্রথমে বিয়োগ করবা, আর সেটাকে ভাগ করবা কি করবে, যে সময় দেওয়া থাকবে সেই সময় দিয়ে ভাগ করবা। তো দেখো কত আসছে, 10 শূন্য নেমে গেল, 10 থেকে 5 গেল 5, এখানে 1 চলে এলো 8, 10 থেকে 8 গেল 2, এখানে 1 চলে এলো, এটা হলো 1250, আর নিচে কত হলো 2। তো 2 দিয়ে যদি আমি কাটি তাহলে 1 বছরের কত চলে এসছে আমার, 625 টাকা। মনে রাখবা 1 বছরের সরল সুদ আমি পেয়ে গেলাম 625 টাকা। কেমন? চলো, তো 1 বছরে যদি আমি সরল সুদ 625 টাকা পেয়ে যাই, এবার তো প্রশ্নে আসো কি বলছে, নির্দিষ্ট পরিমাণ অর্থ 2 বছরে 1750 হয়ে যাচ্ছে। তার মানে কি, 2 বছরে যদি 1750 হয়, 1 বছরে যদি 625 হয়, তো 2 বছরে সরল সুদ কত হবে, 1250 টাকা। দেখো এটা হচ্ছে অ্যামাউন্ট, এটা যদি এসআই হয় মানে সরল সুদ হয়, তাহলে প্রিন্সিপাল কত হবে আর মূলধনটা কত হবে। এখান থেকে এটা বাদ দিতে, আমরা কি জানি প্রিন্সিপাল বের করতে গেলে অ্যামাউন্ট থেকে এসআই বাদ দিতে হয়, তাই তো? তো অ্যামাউন্ট থেকে যদি আমি এসআই বাদ দিই কত আসছে, দেখো 005, 500 টাকা আমি প্রিন্সিপাল পেয়ে গেছি। এবার তুমি পিআরটির ফর্মুলায় ফেলে দাও, সুদের হার নির্ণয় করতে বলেছে, কি জানি আমরা জানি এসআই সমান সমান পিআরটি বাই 100, তাই তো? এটা আমরা জানি। এবার দেখো এসআই আমাকে কত বলে দিয়েছে, 1 বছরের 625 টাকা, 625 লিখে দাও, সমান সমান প্রিন্সিপাল আমাকে 1 বছরের কত বলে দিয়েছে 500 টাকা, 500 টাকা লিখে দাও, ইন্টু আর আমাকে বের করতে হবে, আর বাই 100 করে দাও। টি আমাকে দিয়ে দিয়েছে 1 বছর, যেহেতু আমি সবটা 1 বছরেই বের করছি তাই আমি সময়ও 1 বছরে নিলাম। দেখো এই শূন্য দিয়ে এই শূন্য কেটে দাও, 5 বারে যদি ভাগ করো তোমার আর পার্সেন্ট বেরিয়ে যাচ্ছে 125। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। কেমন? অপশন নাম্বার এ। তো বুঝতে পারলাম তো কি করলাম। যখন তোমাকে প্রশ্নে দিবে সরল সুদ আছে 2 বছরে এত, 4 বছরে এত হয়ে যাচ্ছে, তো সবার প্রথমে কাজ হচ্ছে এই দুটোকে তুমি বিয়োগ করবা, তারপর এই দুটোকে মানে অ্যামাউন্টকে একে অপরের সাথে বিয়োগ করবা, তারপর সময়কে একে অপরের সাথে বিয়োগ করে ভাগ করে দিবা। তাহলে কি হবে, তোমার 1 বছরের অ্যামাউন্ট বেরিয়ে যাবে। তারপর যে কোনো একটাতে রাখবা, ধরো তুমি এই অ্যামাউন্টটাকে না 4 বছরেও রাখতে পারতা, কি করতে হতো, সেই 4 দিয়ে তোমাকে এটা গুণ করতে হতো, তারপর অ্যামাউন্ট থেকে এসআই বাদ দিয়ে দিতা, তারপর সেম প্রসেস চলতো। তা আমি ছোটটাতেই বসিয়ে করলাম। তো তারপরে কি অ্যামাউন্ট থেকে তুমি এসআইটাকে বাদ দিয়ে দিবা, প্রিন্সিপাল পেয়ে যাবা। এই প্রিন্সিপালের ফর্মুলা তারপর তোমাকে কি রেট বার করতে হবে। তো এসআই সমান সমান কি জানি পিআরটি বাই 100, পি আমি পেয়ে গেলাম 500, আর আমাকে বের করতে বলেছে টি আমি নিয়ে নিয়েছি মানে 1 বছর, কারণ কি এগুলো সব 1 বছরের অ্যামাউন্টে আমরা করছি। তো এখানে 1 বছর সময় নিলাম, এবার কাটাকাটি করে তোমার একটা অ্যান্সার বেরিয়ে গেল। কেমন? এইভাবে তোমরা করতে পারো। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে কি, যদি কোনো সংখ্যার 39%, যদি প্রথম সংখ্যার 39% দ্বিতীয় সংখ্যার 8 নবমাংশ মানে 8-এর 9 সমান হয়, তাহলে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার অনুপাত কত। দেখো এটা যদি এক্সাম অ্যাপ্রোচ আমি বলতে চাই না, আমি ডিরেক্ট এই অপশনটা মারবো। কেন? এখানে দেখো 8 আর 9 দিয়েছে, মানে একটা অনুপাত তো আমার 800 গ্যারেন্টি আসবে, তাই না? অন্যটা কি আসবে জানি না, কিন্তু একটা তো আমার 800 আসবেই, আর বাকি কোনোটাতে 800 নয়। এখানে তোমার প্রবলেম কোথায় হতো, যদি এখানে আরেকটা জায়গায় 800 দেওয়া থাকতো তাহলে প্রবলেম হতো। যখন একটা জায়গাতেই আছে তখন এটাই তোমার সঠিক অ্যান্সার হবে। এবার দেখো এটার বেসিক কি করে হয়, কি বলেছে আমাকে, এক প্রথম সংখ্যা আমি ধরলাম এক্স, এক্স এর 39%, 39% করলে কি হয়, নিচে 100 চলে হয়, পার্সেন্টেজ হটালে নিচে 100 চলে আসে। ঠিক আছে, এটা আমাকে বলে দিয়েছে দ্বিতীয় সংখ্যার 8-এর 9 সমান। ঠিক আছে, এবার এক্স আর ওয়াই এর আমাকে অনুপাত বার করতে বলছে, মানে এই ওয়াইটাকে কি এক্স এর নিচে আনতে হবে, এক্স লিখে দিলাম, ওয়াইটাকে আমি নিচে নিয়ে চলে এলাম। তাহলে কি হবে, এই যে সমান সমানের পর থেকে ওয়াইকে আমি নিচে নিয়ে এসেছি, তো 8 আর 9 অ্যাজ ইট ইজ থাকবে। কিন্তু এই যে এই সংখ্যাটাকেও তো আমাকে এইদিকে পাঠাতে হবে না, সমান সমানের ওই পারে। তো সমান সমানের ওই পারে যখন সংখ্যা পাঠাতে হয় সেই সংখ্যাটা কি হয়, উল্টে যায়, মানে উপরে তোমার 100 হয়ে যাবে, নিচে হয়ে যাবে 39। ঠিক আছে, এবার দেখো কাটাকাটি তো তোমার যাচ্ছে না, ডিরেক্ট লিখে দাও 800 বাই 9-9-81 হাতে থাকলো 8, 3-9-27, 35 এলো 800 বাই 351। এটা হচ্ছে, তো এটা হচ্ছে তোমার বেসিক, তোমার কাছে সময় আছে তো তুমি করতে পারো। বাকি তোমার এক্সাম অ্যাপ্রোচ তুমি দেখে নিবা যে এখানে পার্সেন্টেজ দিয়েছে, এখানে 8 আছে, অনুপাত বার করতে বলছে, মানে একটা তো সংখ্যা আমার 800 হবেই, তাই না?
অসুবিধা তো ওখানেই হতো যদি আরেকটা দ্বিতীয় অপশনও মার্কস হতো, কিন্তু রেলওয়ে তোমাকে দিবে না। রেলওয়ে তোমার বুদ্ধি জানতে চাই যে তুমি কত তাড়াতাড়ি করতে পারছো, বুঝলা তো। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে কি সাকসেসিভের এটা অঙ্ক আছে, বুঝলা তো, কিছুই না, শুধু একটু ভাষা দিয়ে দিয়েছে। বলছে কি একটি দোকানে একটি পণ্যের উপর পরপর 3টি ছাড় প্রদান করেছে, যথাক্রমে 10%, 15%, 20%। তাহলে একক সমতুল্য ছাড়ের শতাংশ কত? দেখো এটা দুই রকম ভাবে করা যাবে। প্রথম নিয়ম যদি বলি, যেটা তোমরা জানো, ছাড়ের মানে সাকসেসিভ ডিসকাউন্ট কি হয়, এ প্লাস বি মাইনাস এ ইন্টু বি বাই 100 হয়। এখানে কি করতে হয়, প্রথমে 10 আর 15কে করবা, 10 15 25 মাইনাস যেটা হয় 10 15 করে করবা, যেই অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটার সাথে আবার সেই 20 দিয়ে করবো, আবার প্লাস 20 হবে, মাইনাস এক্স ইন্টু 20, মানে যেটা আসবে সেটা এইভাবে করতে হবে। আমি তোমাকে না আরেকটা নিয়ম বলে দিচ্ছি, দেখো এটা পার্সেন্টেজে আছে, ফ্র্যাকশনে করতে গেলে কি করতে হয়, 10% আছে, পার্সেন্টেজ হটানোর জন্য নিচে 100 করে দিতে হয়, 0 0 কেটে গেল, মানে কি হলো 1 এর 10। সেম নিচেরটাও এটাও হবে কি 15 বাই, যদি 15%কে ফ্র্যাকশনে করতে হয়, নিচে পার্সেন্টেজ হটানোর জন্য 100 লিখতে হবে, কত হবে 5 3 15, 5 20 100, এরকম ভাবে 20 কি আসবে 1 এর 5, তাই তো, এরকম তিনটা ফ্র্যাকশনে আসবে, তাই তো। এবার দেখো কি করবা, কি বলেছে আমাকে ছাড় দিতে বলেছে, মানে এটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল অ্যামাউন্ট 10, আর তোমাকে 1 এর ছাড় দিয়েছে, মানে কত ছাড় দিয়েছে, মানে অ্যামাউন্ট কত আছে সেটা হচ্ছে এন, মানে 9, 10 থেকে 1 বাদ গেল 9। দ্বিতীয়টাতে কি বলছে 15% ছাড় দিয়েছে, মানে 20 তোমার অ্যাকচুয়াল প্রাইস আছে, 3 তোমাকে ছাড় দিয়েছে মানে 17। তৃতীয়টাতে কি বলছে 5 তোমার অ্যাকচুয়াল প্রাইস আছে, 1 তোমাকে ছাড় দিয়েছে, মানে তাহলে প্রাইস কত বেঁচেছে, 4 টাকায় বেঁচেছে। এবার এটাকে তুমি গুণ করে দাও, 10 20 200, 5 100, এটা কি 100 টাকা হয়ে গেল তোমার কি টিপি। এবার এটা করো, 4 নং 36, ঠিক আছে, 36 কে 17 দিয়ে গুণ করি, 17 6 142, 102 এর 2 হাতে থাকলো 10, তারপরে কত হচ্ছে 17 3 51, 51 আর 10 61, 612, মানে এটা এটা তোমার প্রাইস, এটা তোমার অ্যামাউন্ট পে করতে হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে সিপি, এটা হচ্ছে এমপি, মানে সরি, এটা হচ্ছে সিপি, এটা হচ্ছে এসপি। এবার দেখো ছাড় আমাকে কত দিয়েছে, 10 থেকে 2 গেল 8, এখানে 1 চলো 2, 10 থেকে 2 গেল 8, এখানে চলে এলো 7, 10 থেকে 7 গেল 3, 388 টাকা আমাকে ছাড় দিয়েছে, কত থেকে, 1000 টাকা থেকে ছাড় দিয়েছে। এবার এটাকে পার্সেন্টেজে করতে গেলে কি করতে হয়, 100 দিয়ে আমাকে গুণ করে দিতে হয়। তো এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে গেল, একটা দশমিকের জন্য কি এখানে একটা দশমিক বসে যাবে, তো সঠিক অ্যান্সার তোমার কি হবে 38.8, ঠিক আছে। এইভাবে তোমরা করতে পারো, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের যে টাইপের আর কি প্রশ্ন তোমাদের এসেছিল। দেখো বলছে কি একজন দোকানদার একই দামে দুটি জিনিস বিক্রি করে, একটিতে সে 20% লাভ করে, অন্যটিতে সে 25% লোকসান করে, তাহলে মোট লেনদেনের লাভ এবং ক্ষতির শতাংশ কত। সেম দেখো 20% লাভ করেছে, 20%কে ফ্র্যাকশনে করলে কত হবে 1 এর 5, 25%কে করলে কত হবে 1 এর 4, তাই তো। তাহলে দেখো 5 হচ্ছে আমার অ্যাকচুয়াল প্রাইস, কিন্তু সে লাভ করেছে 1 টাকা, তাহলে টোটাল কততে বেঁচেছে 6 টাকায় বেঁচেছে। সেম দেখো 4 টাকা হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস, সে 25% লস করেছে, মানে 1 সে লস করেছে, যদি সে 1 লস করে থাকলে বেঁচেছে কততে 3 টাকায় বেঁচেছে। এবার দেখো আমাকে কি বলেছে, দুটো একই দামে জিনিসটা বিক্রি করেছে, যদি একই দামে জিনিস বিক্রি করে তো এখানে তো দেখো সেলিং প্রাইস আলাদা আলাদা আছে, তো এই দুটোকে আমাকে এক করতে হবে, তাহলে এই দুটোকে এক করার জন্য কি করতে হয়, আমাকে 6কে 3 বানাতে হবে, নাহলে 3কে 6 বানাতে হবে। তবে 3কেই 6 বানাই, তো 3কে 6 বানালে কি হবে, এই টোটাল অনুপাতটাকে আমি 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে কত আসছে 4 দুগুণি 8, 3 দুগুণি 6, দেখো এটারও সেলিং প্রাইস আর এটারও সেলিং প্রাইস এক হয়ে গেল। এবার তুমি এটাকে যোগ করো, দেখো 8 5 13, 6 6 12, মানে 13 টাকার জিনিস সে 12 টাকায় বেচেছে, এটাতে লসই না হয়েছে। কত লস হয়েছে 1 টাকার লস হয়েছে, কত থেকে 13 থেকে ইন্টু 100। দেখো যেহেতু লস হচ্ছে তাই প্রফিট তোমার বাদ হয়ে গেল, নো লস নো প্রফিট, এটাও বাদ হয়ে গেল। এবার এটা আছে 10% আর 16%। দেখো লস যখন তোমার হচ্ছেই, কত 7 13 91, মানে 7 তোমার আছে, এটাও তোমার কেটে গেল, 7.7% লস হচ্ছে, কেমন। সঠিক অ্যান্সার তোমার। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে কি, দেখো এই অনুপাতের অঙ্ক, এই অঙ্কটা ডেলি তোমার আসছে একটা না একটা করে। কি বলেছে 54 এবং 18 এর তৃতীয় সমানুপাত, মানে তৃতীয় অনুপাত যদি এক্স হয় তাহলে এক্স এর মান কত। তৃতীয় অনুপাত কি হয় বি স্কোয়ার বাই এ, তাই তো। এখানে এটা কি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তো বি স্কোয়ার জায়গায় লিখে দাও 18 ইন্টু 18 বাই এ, এ কত দিয়েছে 54, এটা হয়ে গেল আমার এক্স এর মান। তাহলে 18 বারে 3 আর 3 বারে এটা চলে গেল 6, তাহলে এক্স এর মান কত হয়ে গেল অপশন নাম্বার এ, ঠিক আছে। ডেলি তোমার এখান থেকে প্রশ্ন আসছে, তাই না, তুমি মনে রেখে দাও। দেখো যদি প্রথম অনুপাত জিজ্ঞেস করতে পারে, ফার্স্ট অনুপাত, তাহলে কি হবে এ স্কোয়ার বাই বি, প্রথমটা থাকবে এ, দ্বিতীয়টা থাকবে বি, ঠিক আছে। সেকেন্ড যদি তোমাকে জিজ্ঞেস করে তাহলে তুমি করবা আন্ডার রুট এ বি,
যদি তৃতীয় অনুপাত তোমাকে জিজ্ঞেস করে, যেটা তোমাকে আজকে জিজ্ঞেস করেছে, কি হবে? বি স্কোয়ার বাই এ, ঠিক আছে। আর একটা হয় চতুর্থ অনুপাত, ওখানে কি হয়? এ, বি আর সি তিনটা দেওয়া, এখানে যেমন কি এ আর বি দেওয়া আছে, চতুর্থ অনুপাত জিজ্ঞেস করলে তোমাকে আরেকটা সংখ্যাও দিবে, তিনও দিবে, ঠিক আছে। তো চতুর্থ অনুপাত বার করার জন্য কি করতে হবে? বি ইন্টু সি বাই এ, কেমন? এটা তোমরা মনে রাখবা। তার মধ্যে দেখো, এটা তোমার পরীক্ষায় চলে এসছে, এটা চলে এসছে, এটা আজকে চলে এসছে, বাকি আছে এখন এটাই, এটাও দেখো তোমার নেক্সট শিফটে কোনো না কোনো দিন দিল, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো এটা তো একদম সোজা অঙ্ক দিয়েছিল যে ১৬০০ টাকার ১.২৫% কত? ১৬০০ টাকা এর ১.২৫%, ১.২৫, আর পার্সেন্টেজ হটানোর জন্য কি হয়? নিচে শূন্য ১০০ দিয়ে ভাগ করতে হয়। তো এই দুটো শূন্য হটিয়ে আমি নিচে ১০০ লিখে দিলাম, এই ১০০ দিয়ে এই শূন্য কেটে গেল, ২৫ বারে কেটে গেল, ৪ পঁচিশে ১০০, ৪ ৫ পঁচিশে ১২৫। তো ১৬ আর ৫-এ কত হয়? ভুল হচ্ছে মনে হয় কোথাও। ও সরি, হ্যাঁ, এবার ৪ দিয়ে তো এটাও কাটবে, ৪ ৪-এ ১৬, তো ৪ ৫-এ কত হয়? ২০। দেখো তো এখানেও আমি আটকে যাচ্ছি, অপশন নাম্বার সি, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো এটা এরকম একটা সরল করো তোমাদের দিয়েছিল, ৭ স্কোয়ার প্লাস √2 এর মানে আন্ডার রুটের ৮ স্কোয়ার মাইনাস 5√16 মাইনাস 14, 7-এর স্কোয়ার কত হয়? 49, প্লাস, দেখো এটা এরকম দেওয়া আছে না, 8√2 তার স্কোয়ার দেওয়া আছে। তো এটা কি হয় জানো তো? এটা দুই রকম ভাবে তোমরা করতে পারো। দেখো এক এক প্রথম তো তুমি 8-এর স্কোয়ার করে দাও 64, তার আন্ডার রুট করে দাও কত হলো? 8, এটাও হয়। দ্বিতীয় যদি হয়, দেখো আন্ডার রুট মানে হচ্ছে কি 8-এর পাওয়ার 1/2, ঠিক আছে, আন্ডার রুট মানেই পাওয়ার হচ্ছে 1/2, 1/2 হয়ে গেল, আন্ডার রুট সরিয়ে পাওয়ার করে দিলাম ইন্টু 2, এবার 2 2 কেটে গেল, দেখো তাও 8 আসছে, ঠিক আছে। তো এটা কি মান চলে এলো? পেয়ে গেলাম 8 মাইনাস 5, আন্ডার রুট 16 আছে, এটাকে যদি রুটের বাইরে বের করে দিলে কত হবে? 4, তো এর সাথে 4 গুণ হয়ে যাবে, 5 ইন্টু 4 মাইনাস 14। এবার দেখো 49 আর 8-এ 57, মাইনাস 4 5-এ 20, মাইনাস 20 মাইনাস 14। তো দেখো 20 আর 14 মাইনাস মাইনাস কত হয়? প্লাস। তো মাইনাস 34, 57 থেকে যদি আমি মাইনাস 34 করি, কত হবে? 7 থেকে 4 গেল 3, 5 থেকে 3 গেল 2, ঠিক আছে। সঠিক অ্যান্সার তোমার অপশন নাম্বার সি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে কি, এই কোশ্চেনটা তোমরা একদম লিখে নাও, তোমাদের প্রত্যেকটা শিফটে এখান থেকে প্রশ্ন আসছে, ঠিক আছে। আর একদম তোমার নেক্সট যারা শিফটে পরীক্ষা দিবে গ্যারেন্টি থাকলে তোমার এখান থেকে প্রশ্ন আসবে। দেখো কি বলছে, পি কিউ আর এস একটা রম্বস আছে যার কোণ আর এবং কোণ এস এর দ্বিখণ্ডকগুলি, মানে কি অ্যাঙ্গেল বাইসেক্টর, টি বিন্দুতে মিলিত হচ্ছে। তো আমি একটা রম্বস এঁকে দিই। রম্বস মানে কি বলতো? তার চারটা কোণ মানে চারটা বাহুর মান সমান, কিন্তু কোনো কোণ 90 ডিগ্রি নয়, তাই না? সেটাকে তো আমরা রম্বস বলি, তাই না? তো দেখো কি বলছে, পি কিউ আর এস আছে, পি কিউ আর আর এস, বলছে কি এর দ্বিখণ্ডকগুলি কার? কোণ আর এবং কোণ এস এর দ্বিখণ্ডক টি বিন্দুতে মিলিত হচ্ছে। কোণ আর এর অ্যাঙ্গেল বাইসেক্টর আর কোণ এস এর অ্যাঙ্গেল বাইসেক্টর টি বিন্দুতে মিলিত হচ্ছে। আর এই টি এর মান আমাকে দিয়ে দিয়েছে 14 ডিগ্রি। এবার কি বলছে, কোণ পি এবং কোণ কিউ এর অনুপাত 5:2, মানে এটার মান আমাকে দিয়ে দিয়েছে 5, এটার মান আমাকে দিয়ে দিয়েছে 2, অনুপাতে আছে, ঠিক আছে। তো বলছে কোন পি এবং কোন কিউ এর মধ্যে পার্থক্য কত? এখানে তোমার মেন খেলা। দেখো এতগুলো কোশ্চেন তোমাকে এত পড়ার দরকারই নাই, তুমি কিছু কিছু জিনিস রাখবো। প্রথমে তোমাকে রম্বস বলবে, একটা বাইসেক্টর দিবে, সেই বাইসেক্টরের মান দিবে, এইটুকুটাই খেলা আছে। তোমরা করবা কি, এই যে দুটো অনুপাত আছে, এই দুটো অনুপাতকে যোগ করবা, 5 + 2 অনুপাতকে যোগ করলো, তো এটা সমান সমান কার আছে বলতো? এই যে মানটা দেওয়া আছে এই মানের ডবল, মানে 14 × 2, তো কত হলো? 7 রেশিওর মান আমি পেয়ে গেলাম, 14 × 2 = 28, 1 রেশিওর মান পেয়ে গেলাম 4, ঠিক আছে। এবার কি যেছে, কোন পি এবং কিউর পার্থক্য, মানে 5 আর 2 এর পার্থক্য কত? 3, তো এর সাথে 3 গুণ করে দাও, 3 4 12, ঠিক আছে। এটাই হলো তোমার সঠিক অ্যান্সার। তোমাকে এত কিছু করার কিছু দরকার নাই, সোজাসুজি মনে রাখবা, যখন দেখবা অ্যাঙ্গেল বাইসেক্টর আছে, রম্বস দেওয়া আছে, একটা মান দেওয়া আছে, দুটো অনুপাতকে যোগ করবা, এটা ডবল করে দিবা, তোমার এক অনুপাতের মান বেরিয়ে যাবে। তারপর তোমাকে অন্তর মানে পার্থক্য জিজ্ঞেস করবে, যেটা পার্থক্য জিজ্ঞেস করবে সেটাকে এটার সাথে গুণ করে দেবা। তোমার ম্যাক্সিমাম 10 সেকেন্ড এই অঙ্কটা করতে লাগবে, ঠিক আছে। চলো এইটার এরপরে আমরা লাস্ট কোশ্চেন করবো, তার আগে না আমি তোমার সাথে 2 সেকেন্ড মানে 2 মিনিট একটু সময় নিয়ে নিচ্ছি, মানে তোমার সাথে একটু কিছু কথা বলার আছে আমার। দেখো আমি তো তোমাকে কোশ্চেন কোথায় থেকে পাচ্ছি সেটার ব্যাপারে আমি তোমাকে বলেই দিয়েছি, ঠিক আছে, সেটা নিয়ে আমার কোনো আর কিছু বলার নেই। আমার সব থেকে ভালো লাগলো কি, যে তোমরাও সেটাতে আমাকে মানে পজিটিভ রেসপন্স দিয়েছো। আমি কারো কোনো স্টুডেন্টের দেখলাম না যে আমাকে কোনো নেগেটিভ স্টুডেন্ট মানে কমেন্ট করেছে। তো এটা আমার খুব ভালোও লাগলো। আর মানে এটা দেখে বোঝাও গেল যে তোমরা কতটা সিনসিয়ার আছো পড়াশোনার পিছনে। আর আমিও না সত্যি এরকম সিনসিয়ার স্টুডেন্টই চাই, যে মানে পড়তে চায়। দেখো আমি তোমাকে বলতে চাইছি,
যে যে কোশ্চেনগুলো আমরা করাচ্ছি না, সেই কোশ্চেনগুলো তুমি বিভিন্ন ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। এটার মধ্যে কোনো মানে অনিশ্চয়তা নাই। যে কোনো হিন্দিভাষী তুমি চ্যানেলে যাবা, সেই কোশ্চেনে দেখবা এগুলোই অঙ্ক করাচ্ছে। হয়তো ডাটা একটু আলাদা আছে, ঠিক আছে? বাকি কনসেপ্ট সেম, সেম ল্যাঙ্গুয়েজ সেমই। আমি যেটা মনে করি যে হয়তো যদি আমার কাছে ১০০ জন স্টুডেন্ট পড়ে কিনা, তার মধ্যে আমার মনে হয় হয়তো ৩০ জন স্টুডেন্ট যারা আছে তারা হিন্দি প্রপার বোঝে। আর ৭০ জন আছে যারা হিন্দি বুঝতে পারে, ভাঙাচোরা বলতেও পারে কিন্তু লিখতে পারে না বা পড়তে পারে না। কারণ আমরা ওয়েস্ট বেঙ্গলের মানুষ, ছোট থেকে আমরা হিন্দি সিনেমা দেখে বড় হয়েছি। তার মানে কি আমরা হিন্দিটা আমরা আয়ত্ত করে নিতে পারি, হয়তো আমাদের লিখতে বা বলতে একটু সমস্যা হয়, তাই তো? দেখো আমি যেটা তোমাদের, আমি একটা প্ল্যান তৈরি করেছি। যদি তোমাদের মনে হয় না যে ঠিক আছে, যদি তোমরা যদি একসেপ্ট করো বা তোমরা যদি বলো, তা আমি তোমাকে পরবর্তীতে সেই বিষয় নিয়ে মানে চলো বলছি তোমাকে কি আমি প্ল্যান করেছি, তোমাকে বলছি। তাহলে চলো 1 সেকেন্ড। দেখো এটা হচ্ছে একটা হিন্দিভাষী স্টুডেন্টের কন্টেন্ট, ঠিক আছে? ওরা হচ্ছে এই সব বই থেকেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করে। যেমন দেখো এখানে এটা হচ্ছে গ্রুপ ডি, দেখো 3টা ভলিউম, ভলিউম 1, ভলিউম 2, ভলিউম 3। এখানে দেখো 2018 থেকে 22 এর টোটাল এএলপি টেকনিশিয়ান, আরপিএফ, জেই, এনটিপিসি। এখানেও সেম। এখানে দেখো 2024 যে লেটেস্ট কোশ্চেন এসেছে, যেমন এএলপি টেকনিশিয়ান, আরপিএফ যা যা আছে সেগুলোর কোশ্চেন দেখো, টোটাল এখানে কোশ্চেন দেওয়া আছে। এটা ছাড়াও যদি তুমি আরো দেখতে চাও, তোমাকে তারা আরো দেখাচ্ছি। দেখো দেখো এটা হচ্ছে ম্যাথমেটিক্সের কোশ্চেন, ঠিক আছে? মানে কোশ্চেন ব্যাংক হিন্দি ভাষীদের জন্য আমি বলছি। তো এখানে 2024 টোটাল 1750টা কোশ্চেন আছে। দেখো নতুন 2025 প্রথম যে 25/11 থেকে 30/12 অবধি যতটা পরীক্ষা হয়েছে, এখানে সব প্রত্যেকটা কোশ্চেনের এখানে তোমাকে কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে? এবার কি হয় যে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা, সে এই কন্টেন্টগুলো থেকে ওরা মানে হয়ে যায়, কন্টেন্টগুলো পায় না। এই জন্য কি, ধরো আমাদের মানে অন্য স্টেটের যারা স্টুডেন্ট আছে, তারা কি আমাদের স্টুডেন্ট এমন না যে পরিশ্রম করতে পারে না, এও আমার মনে হয় বাইরের স্টুডেন্টের থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা বেশি পরিশ্রম করতে পারে, তাই না? কিন্তু কি আমাদের এখানে কন্টেন্টের একটু অভাব আছে। তো আমি তোমাকে বলতে চাইছি, দেখো এই কন্টেন্টই আমি তোমাকে পড়াবো, যেটা হিন্দি ভাষীর স্টুডেন্টরা পড়াচ্ছে, সেম কন্টেন্ট আমি পড়াবো। আমি তোমাকে এটা টোটাল বাংলা ভার্সনে পড়াবো, ঠিক আছে? আমার এই চ্যানেলটা পুরো ডেডিকেটেড থাকবে এই যত প্রিভিয়াস ইয়ার আছে রেলের। আমি বেসিক্যালি তোমাকে রেলের জন্যই পড়াবো, ঠিক আছে? বাকি ওয়েস্ট বেঙ্গল চাকরির হাল তো তুমি জানো, তোমাকে আজকে পড়াবো তো হয় 2 বছর পর পরীক্ষা হবে। আর রেলের জন্য সব থেকে ভালো কথা যে বছর বছর এখন রেল পরীক্ষা নিচ্ছে। দেখো একটা ভ্যাকেন্সি শেষও হয়নি, গ্রুপ ডি শেষও হয়নি, আবার গ্রুপ ডির ভ্যাকেন্সি 22,000-এর ভ্যাকেন্সি গ্রুপ ডি চলে এসছে। এর গ্রুপ ডি পরীক্ষা হয়ে যাওয়ার পর কি কি পরীক্ষা আছে দেখো, এএলপি টেকনিশিয়ান, জেই, আরপিএফ, এনটিপিসি, প্রচুর পরীক্ষা আছে। এবার ওই পরীক্ষাগুলোতে কি ম্যাক্সিমাম আর হিন্দিভাষী স্টুডেন্টরা কি করে জানো, এই পুরো কোশ্চেন ব্যাংক করে এতবার প্র্যাকটিস করে, ওদের চোখে অঙ্ক একদম ফিক্স হয়ে যায়। ওরা দেখে না মুখে মুখে করে দিবে। আমরাও সেটা করবো। আমরা এবার থেকে আমরা আর পিছিয়ে থাকবো না। আমার মেন লক্ষ্য হচ্ছে কি, আমি কি চাই যে আমাদের দেশে যে কোনো ওয়েস্ট বেঙ্গল মানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে অফিস আছে, সে রেলওয়ে বলো, ব্যাংক বলো, এসএসসি বলো বা আদার যে কোনো বলো, যেগুলো কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত, আমি চাই ওখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের অন্তত একটা স্টুডেন্ট থাকুক। মানে কোনো স্টেটে থাকুক না থাকুক, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেতে থাকুক। এখন পর্যন্ত কি হয়, তুমি আমাদের ওয়েস্ট বেঙ্গলেই যাবা, এবার তুমি ব্যাংকে যাবা, ওখানে তুমি একটা বিহারি স্টুডেন্ট পাবা বা একটা ইউপির স্টুডেন্ট পাবা বা একটা অন্য স্টেটের পাবা। তারপর তুমি আমাদের স্টেট ছেড়ে দাও, তুমি ধরো অন্য একটা বাইরের স্টেটে যাও, চেন্নাইয়ের কথা বলছি আমি, চেন্নাইও যদি তুমি একটা ব্যাংকে যাও কিনা, ওখানে তুমি ওয়েস্ট বেঙ্গলের ছেলে পাবা কি পাবা না হয়তো খুব একটা গ্যারেন্টি, কিন্তু এটা একদম গ্যারেন্টি যে তুমি ওখানে একটা বিহারের স্টুডেন্ট বা একটা ইউপির স্টুডেন্ট পাবাই। তো আমরাও কেন পিছিয়ে থাকবো বলো? ওরা যে কন্টেন্ট পড়ছে আমরাও সেম কন্টেন্ট পড়বো, আমরাও ওদের সাথে কমপ্লিট করবো। মানে আমরাও একদিন একটা এমন সময় আসবে যে প্রত্যেকটা দেশের যে কোনো অফিসে ওয়েস্ট বেঙ্গলের একটা ছেলে আমি দেখতে চাই। এটা কি আমি, দেখো আমি আমার 100% দিয়ে তোমাকে এগুলো পড়াবো। তোমরাও যদি চাও যে হ্যাঁ, তোমরাও যদি মানে আমারও ছাড় দিতে চাও, প্লাস নিজেরও যদি ভালো চাকরি পেতে চাও, চাকরি তো তোমাদের সবারই দরকার। পুরো অনেক জায়গায় পড়াচ্ছে, দেখো কেউ তোমাকে কন্টেন্ট বলে দেয় না যে আমি কোথায় থেকে তোমাকে কন্টেন্ট পড়াবো। আমি তোমাকে পুরো কন্টেন্ট বলে দিচ্ছি, আমি এখান থেকে কন্টেন্ট পড়াবো। তোমরা যদি আমার কাছ থেকে বেসিক ক্লাস চাও, যে কোনো একটা সাবজেক্টে ধরো বেসিক ক্লাস পড়াতে চাই, দেখো আমি তোমাকে, দেখো এটাও সায়েন্সের বই 2024-এরই। দেখো দেখো ইউথেরও বই আমার কাছে আছে। দেখো এই হচ্ছে আমার সায়েন্সের বই, ঠিক আছে? দেখো এটা সায়েন্সের হচ্ছে বেসিক বই, যেটা হচ্ছে হিন্দি ভাষী স্টুডেন্টরা পড়ে। এখানে দেখো 2024-এর সমস্ত প্রশ্ন আছে, এনসিআরটির রিয়াকশন আছে, এনসিআরটির এক্সাম্পলার আছে, টিসিএস এর গ্রুপ ডি এনটিপিসির অরিজিনাল কোশ্চেন আছে, এএলপি টেকনিশিয়ানের অরিজিনাল কোশ্চেন আছে, প্লাস কি আছে এর মধ্যে থিওরিও আছে। আমি তোমাকে থিওরি দেখাচ্ছি, দেখো কিছু। দেখো এটা একটা থিওরি, তোমরা বুঝতেই পারছো কিসের থিওরি আছে, পাকস্থলীর থিওরি। দেখো এখানে তো এটা হিন্দিতে লেখা আছে, কিন্তু আমি দেখো টোটালটা নিজে থেকে বাংলায় পড়ে নিয়েছি। আমি চাই এই কন্টেন্ট আমি তোমাকে সেম এখানে যা আছে সেটার বাংলা ভার্সন আমি তোমাকে দিতে চাই। তোমরা যদি বলো যে হ্যাঁ স্যার তোমরাও যদি নিতে চাও, মানে
করতে কে না চাই বলো? তোমরাও যদি চাও কিনা তোমরা আমার সেটা জানাতে পারো। গ্রুপ ডি শেষ হয়ে যাওয়ার পর আমি তোমাকে যে কোনো একটা সাবজেক্ট প্রথমে পড়ানো শুরু করব। যদি তোমরা আমার কাছ থেকে সেই সাবজেক্টটা পড়ে তোমাদের পছন্দ হয় বা ভালো লাগে, তাহলে আমি হয়তো কন্টিনিউ করব পড়ানো, মানে বেসিক পড়ানো, থিওরি পড়ানো। যদি তোমাদের মনে হয় যে না আমি পড়াতে পারছি না বা আমার কাছ থেকে পড়ে তোমার হচ্ছে না, তাহলে আমি শুধু তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার করাবো, কেমন? তো এই ছিল তোমাদের ব্যাপার, তোমরা এই ব্যাপারটা শুনিও। মানে অনেক সময়ও নিয়ে নিলাম, তোমার অনেক সময়ও নষ্ট করে দিলাম, তার জন্য একদম মন থেকে সরি বলছি ভাই, কিছু মনে করো না। তো ব্যাপারটা হচ্ছে তোমরা আমাকে এটা জানিও, কেমন, যে তোমরা কি চাও, তাহলে আমারও বুঝতে বেশ সুবিধা হয়। কিন্তু আমি ভাই দেখো, আমি তোমাদেরকে এই কন্টেন্টই পড়াবো। মানে এখন যদি আমাকে এই জন্য বলে যে হ্যাঁ কেউ আমি অন্যজনের কাছ থেকে কপি করছি বা করছি, তো হ্যাঁ ভাই আমি করছি কপি, আমার এটা বলতে কোনো লজ্জা নাই। আমার মোটো হচ্ছে আমি আমার ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েদেরকে আমি দেশের বিভিন্ন সরকারি অফিসে দেখতে চাই, ঠিক আছে? এটাই আমার মোটো। ওর জন্য যদি আমাকে কারো কপি করতে হয় তো আমি করবো। এবার তোমরাই হচ্ছে আমার মাই বাপ, তোমরা যদি বলো যে হ্যাঁ তোমরা রাজি আছো তো আমিও রাজি, তোমরা যদি বলো না আমরা রাজি না, তাহলে আমি আর কি করবো বলো, তাই না? তো এই ছিল আমার আজকে, মানে একটু সময় নিয়ে নিলাম আর কি, কিছু মনে করো না, ঠিক আছে? তোমরা কিন্তু এই ব্যাপারে আমাকে অবশ্যই জানিও, ঠিক আছে? চলো নেক্সট লাস্ট কোশ্চেন যেটা আমাদের পরীক্ষাতে এসেছিল সেটা দেখো। দেখো এখানে সেল ডিভিশনেরও পুরো, আমি এখানে সেল ডিভিশনটাও চ্যাপ্টারটা আছে না, পুরো আমি বাংলায় নিজে 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 পড়ে দেখো, পুরো ব্যাপারটাকে এখানে খুব সুন্দরভাবে লেখা, খুব সহজ সরল ভাষায় আমি তোমাকে পড়িয়ে দেবো। এগুলো কি পুরো এনসিআরটি বেস্ট ক্লাসিক, ঠিক আছে? কিন্তু এনসিআরটির ভাষা না প্রচুর টাফ হয়। তোমরা যারা এনসিআরটি পড়েছো বা ছোটবেলায় তো আমরা প্রত্যেকে 9-10 বই পড়েছি, সেখানে কত কঠিন ভাষা থাকতো। আমি সেখানে খুব সহজ সরল ভাষায় তোমাদের পড়িয়ে দেবো, যেরকম প্রশ্ন তোমাদের রেলে আসে। অত এনসিআরটি বই বাচ্চাদের জন্য, যে ওরা ওই ভাষায় পড়বে, আমাদের তো আর সেরকম দরকার নাই না, আমাদের শুধু কনসেপ্ট থাকলেই হলো। তো সেই হিসাবে আমরা পড়াবো, কেমন? তো তোমরা যদি চাও আমাকে অবশ্যই জানিও। চলো সময়টাও নিয়ে নিচ্ছি। চলো লাস্ট কোশ্চেন দেখো। দেখো বলছে কি, একটি নির্বাচনে 1,20,000 ভোট পড়েছিল। প্রার্থী এ 60% ভোট পেয়েছেন, প্রার্থী বি 30% ভোট পেয়েছেন এবং প্রার্থী সি বাকি 10% ভোট পেয়েছেন। প্রার্থী বি প্রার্থী এর চেয়ে কত ভোট বেশি পেয়েছেন? প্রার্থী বি হবে না, প্রার্থী এ হবে। প্রার্থী এ প্রার্থী বি এর চেয়ে কত ভোট বেশি পেয়েছেন? দেখো প্রার্থী বি পেয়েছে 30%, প্রার্থী এ পেয়েছে 60%, তো কত পার্সেন্ট ভোট বেশি পেয়েছে? 30%। এই 30% কার? 1,20,000। তো 1,20,000 এর হচ্ছে 30%, ঠিক আছে? কাটাকুটি কত? এই দুটো শূন্য দিয়ে এই দুটো শূন্য চলে গেল, 3 × 36 আর 1 2 3টা শূন্য। 36,000 ভোট কে পেয়েছে? মানে এ বি এর থেকে বেশি পেয়েছে, কেমন? তো চলো এই ছিল আজকে আমাদের ক্লাস। ক্লাসটা তোমরা দেখিও, অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে, যে কেমন লাগলো। বাকি হচ্ছে এই ভিডিও থেকে তোমার যদি কোনো রকম কোনো অসুবিধা থাকে বা কিছু যদি বলার থাকে, তোমরা আমাকে অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারো, ঠিক আছে? আমি যদি আমার কাছ থেকে কোনো ভুল কিছু হয় সেটাও তুমি আমাকে জানাবা, যদি আমার থেকে তোমার কিছু যদি লাভ হয় সেটাও আমাকে জানাবা, কেমন? তাহলে কি আমারও বেশ, আমি যদি তোমাদের থেকে পজিটিভ কমেন্ট পাই কিনা আমারও ভিডিও বানাতে ভালো লাগে, আমারও ইচ্ছা করে যে হ্যাঁ ভালো ভালো কন্টেন্ট তোমাদেরকে দিই, তোমরাও যাতে এগোতে পারো, তোমরা এগাবা তো আমিও এগাবো। মানে বুঝতেই পারছো কি বলতে চাইছি আর কি, তাই না? তো ভালো করে পড়াশোনা করো, যাদের তোমার নেক্সট শিফটে পরীক্ষা আছে। যাদের পরীক্ষা হয়ে গেছে তারা তোমরা আমাকে অবশ্যই জানিও কেমন পরীক্ষা দিলে। আর যারা পরীক্ষা পরবর্তী শিফটে দিবে, পরীক্ষা হয়ে যাওয়ার পর ভুলে যেও না, বুঝলে তো? আমাকে অ্যাটলিস্ট জানিয়ে যেও যে কেমন পরীক্ষা হলো বা কি হলো, তাই না? তো এই আর কি, চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।